হাতিরঝিল গুলশান লেকে দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, তবে থাকবে অবরোধ। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-20 দল ঘোষণা বাংলাদেশের। সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। একসময় নান্দনিকতার প্রতীক হিসেবে পরিচিত গুলশান লেক ও হাতিরঝিল এখন দূষণ আর অব্যবস্থাপনার করুণ চিত্র বহন করছে। দুর্গন্ধ, ময়লা আর অবহেলা এসব জলাধার হারাচ্ছে প্রাণ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঢাকার এই গুরুত্বপূর্ণ জলাধারগুলো পরিণত হতে পারে মৃত জলাশয়ে। আর সেটি হলে বসবাসের জন্য ঢাকা হয়ে উঠবে আরও বেশি সংকটময়। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকা আয়তনে ছোট, কিন্তু জনসংখ্যার ভারে এখন যেন হাঁপিয়ে ওঠা এক মহানগর। বর্তমানে এই শহরে বসবাস করছে প্রায় 3,66,00,000 মানুষ। কাজের সন্ধানে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে ঢাকায়। তবে প্রশ্ন উঠছে, এই শহরের ধারণ ক্ষমতা আসলে কতটুকু? ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025-এর তথ্য বলছে, প্রতি বছর নতুন করে ঢাকায় যুক্ত হচ্ছে 2.96% মানুষ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, কমছে বাসযোগ্যতা। রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান, সুউচ্চ ভবন আর ঝলমলে নগরচিত্রের পাশেই রয়েছে গুলশান লেক। কিন্তু সেই লেকে এখন ময়লা, দুর্গন্ধ আর মশামাছির প্রজননের স্থল। পচা গন্ধে পথচারীদের চলাচলে কষ্টকর। স্থানীয়রা জানায়, একসময় এই লেকে নৌকা চলত, এখন সেই স্মৃতি শুধু পড়ে আছে পরিত্যক্ত কাঠের নৌকায়। গুলশানের মতো একটা জায়গায় আছি যেখানে নাগরিক সুবিধা অত্যন্ত পরিচ্ছন্নভাবে থাকার কথা। আপনি এখানে যদি 1 মিনিট দাঁড়ান, আপনার বমি চলে আসার মতো অবস্থা। খোলা আকাশের নিচে পানি পৌঁছে গেছে, এতে দুর্গন্ধ হয়েছে, এতে মানুষের সমস্যা হয়েছে হাঁটায়। পথচারী যারা চলাচল করি বা স্থানীয় যারা আছি, তাদের জন্য এই লেকটা পানি যখন দুর্গন্ধ হয়ে যায় তখন খুবই বিরক্তিকর হয়, দুর্গন্ধ নাকে ছড়ায়। একই চিত্র হাতিরঝিলেও। হোটেল সোনারগাঁ এলাকা থেকে গুলশান লিংক রোড পর্যন্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাজুকের অব্যবস্থাপনা ও উদাসীনতায় নষ্ট হচ্ছে রাজধানীর অন্যতম নান্দনিক এই জলাধার। পানির থেকে ব্যাপক দুর্গন্ধ আসতে আছে। আশপাশে তো ধুলাবালু উঠে এখানে বসা থাকতে না, ধুলাবালুর জন্য অনেক জায়গায় ডাস্টবিনও নাই, কাগজের সেফটিটা ভালো এই সুযোগও নাই। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই অভাব আছে। পাশে যে বাড়িঘর আছে, তাদের ময়লা আবর্জনা সবাই এইটার ভিতরে ফেলায়। আর এখানে সরকারিভাবে যে ইয়েটা আছে, ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই দেখতেছি না। এই জন্য আমাদের এখানে আসি, তারপরও না আসে ওখানে একটা বাধা আমাদের উপভোগ করতে আসতে হয়। তবে আমরা এখানে আনিজি মনে করি। আমি হাঁটতেছি আর ভাবতেছিলাম যে এই টাইপের গন্ধে মানুষ চলাফেরা করে কীভাবে। আসলে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গুলশান লেক ও হাতিরঝিল দুটোই একসময় মৃত জলাধারে পরিণত হবে। ঢাকার ভবিষ্যৎ বাঁচাতে এখনই দরকার কঠোর উদ্যোগ। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারে খামারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে লাভের স্বপ্ন দেখলেও শঙ্কা কাটছে না খামারিদের। গোখাদ্যের বাড়তি দাম আর ভারতীয় গরু আমদানির আশঙ্কায় উদ্বিগ্ন তারা। বিস্তারিত জাগরের রিপোর্টে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কোরবানির ঈদ ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ছোট বড় মিলিয়ে 2217টি খামারে প্রস্তুত করা হয়েছে 28,538টি পশু। এর মধ্যে রয়েছে ষাঁড়, বলদ, গাভী, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি 10 থেকে 11,000 পশু অন্য জেলাতেও সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খামারিরা বলছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এসব পশু নিরাপদ ও হালাল। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে। প্রতি বছরের নিয়ে এবারও আমি আমার রোজেন ডেয়ারি ফার্মে মোটা তাজাকরণ ঈদ সামনে রেখে এটা প্রস্তুত করেছি, প্রায় 20-22টা হবে।
আমাদের তো জিনিসপত্রের দাম এমনিতেই অনেক বেশি, দাম বেশি, গোখাদ্য যে অবস্থা গরুর খাদ্যের, এটা ওভারঅল সবসময় একটু বেশি থাকে, তবে এবারের তুলনাটা একটু অন্যরকম। দেশের অবস্থা তো পুরো পৃথিবীর অবস্থা একটা অন্যরকম অবস্থা। আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, সব কিছু হাতের নাগালে পাচ্ছি না। আর গরুর খাদ্যটা অনেক দাম। জমিতে যে ঘাস করা, এটা মোটামুটি এবার ভালোভাবে করছি, এটার ফলন ভালো হয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু মোটাজাতকরণে খরচ বেড়েছে কয়েক গুণ। তবুও কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পশু প্রস্তুত করেছেন খামারিরা। সকালে উঠে ঘুমেতে পরিষ্কার করার লাগে, পরিষ্কার করে পরে আবার খাওয়ান, দানাদার দেই, দানাদার দিয়া খাওয়াটা আবার গোসল টোল করায়। এই কুড়া ভুসি আর দানাদার, পরে তোমার ভুট্টা আছে, তারপরে ডারবি আছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা সীমান্ত দিয়ে ভারতীয় ও নেপালি গরু আমদানির সম্ভাবনা। খামারিদের দাবি, আমদানি বন্ধ থাকলে দেশীয় খামারিরাই লাভবান হবেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, সারা বছর খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। নতুন করে প্রায় 300 উদ্যোক্তাও যুক্ত হয়েছেন এ খাতে। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে প্রায় 2217 জন খামারি আমাদের উপজেলায় গরু মোটাতাজাকরণ করতেছে। এই গরু মোটাতাজাকরণের ভিতরে প্রায় 14,000 রয়েছে গবাদি পশু, 10,000 রয়েছে, 11,000 রয়েছে ছাগল, কিছু সংখ্যক ভেড়া রয়েছে 3-4 হাজারের মতো, এবং প্রায় 750-র মতো মহিষ রয়েছে। এগুলি সব আসন্ন কুরবানি ঈদকে উপলক্ষ করেই আমাদের খামারিরা লালন পালন করছে। এই খামারগুলিতে কোনো স্টেরয়েডের কোনো প্রাদুর্ভাব নাই এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এই খামারগুলিতে গবাদি পশু আমরা লালন পালন করছি। চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকলেও বাজার নিয়ন্ত্রণ আর আমদানি নীতির ওপরই নির্ভর করছে খামারিদের লাভ লোকসান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজে নিরাপদ যাতায়াতের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস। মঙ্গলবার ঢাকার ইরান দূতাবাস এক বিবৃতিতে এ আশ্বাস দেয়। পাশাপাশি দূতাবাস মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী শাসকদের দ্বারা শুরু হওয়া যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসনের ফলে বাংলাদেশের নাগরিকদের প্রাণহানিতে আন্তরিক শোক প্রকাশ করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতামূলক মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান আলোচনা ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ গঠনমূলক অবস্থানের প্রশংসা করে, যা এই অঞ্চল এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য। সেই সঙ্গে উল্লেখ করা হয়, ইরানের দূতাবাস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজে নিরাপদ যাতায়াতের সুবিধার্থে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আজারবাইজান হয়ে ইরান থেকে 186 বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার সুবিধাও দিয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এ বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে আমাদের বলা হয়েছে ইরানের উপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি হবে যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে তা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ইরানের গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের গণগ্রন্থাগার সমিতির মহাসচিব আন্তর্জাতিক গ্রন্থাগার সমিতি ও প্রতিষ্ঠান ফেডারেশনের সভাপতির কাছে পত্র দিয়েছেন। আইএফএলএ সভাপতি লেসলি উইয়ারকে দেয়া চিঠিতে গণগ্রন্থাগার সমিতির মহাসচিব আজাদে নাজার বোলান্দ জানান, প্রাথমিক প্রতিবেদন এবং প্রাপ্ত নথিপত্র থেকে জানা যায় যে 2026 সালের 7 এপ্রিল পর্যন্ত হামলায় দেশের বিভিন্ন অঞ্চলের 62টি গণগ্রন্থাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে সাইয়েদুস সোহাদা হোসেইনিয়ে আজম জানজান এবং দেহলোরান বর্ডার রেজিমেন্ট ইলাম নামের দুটি গ্রন্থাগার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আজাদে নাজার বোলান্দ বলেন, এই প্রতিষ্ঠানগুলোর যে ক্ষতি হয়েছে তা কেবল ভৌত স্থানের ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজের বৌদ্ধিক ক্ষমতার এক উল্লেখযোগ্য ক্ষতি। চিঠিতে উল্লেখ করা হয়, সাংস্কৃতিক ও জনপ্রতিষ্ঠানের উপর আক্রমণ আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালা এবং সাংস্কৃতিক সম্পত্তি সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক দলিলের স্বীকৃত বাধ্যবাধকতার লঙ্ঘন। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই 2 ম্যাচের জন্য অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। 28 বছর বয়সী এই ক্রিকেটারকে টি-20 ফরম্যাটের উপযোগী বোলিং দক্ষতা ও নিচের দিকে পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে বিবেচনায় আনা হয়েছে। এছাড়া আরেক পেসার রিপন মণ্ডলও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। গেল বিপিএলে দারুণ পারফর্ম করে নজর কাড়েন এই ডানহাতি পেসার। 27 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-20 সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। তৃতীয় শেষ ম্যাচ হবে 2 মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাতিরঝিল গুলশান লেকে দূষিত পানি দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, তবে থাকবে অবরোধ। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-20 দল ঘোষণা বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।